প্রতিদিন রাতে যখন আমি মামির সাথে ঘুমোতে যেতাম, মামা বলতেন মাঝখানে শুয়ে পড়ো, এতে সবার জন্য সুবিধা হবে। প্রথমে আমি ভেবেছিলাম এটি শুধু সাধারণ কথা, কিন্তু তার কথায় যেন অন্য রকম কিছু ইঙ্গিত ছিল। এক রাতে যখন মামি গভীর ঘুমিয়েছিলেন এবং ঘরের পরিবেশ ছিল একদম নিস্তব্ধ, তখন আমি ঘুমের মধ্যে হঠাৎ কাঁধে কিছু অস্বাভাবিক অনুভব করলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো ভুল হচ্ছে বা এটি আমার কল্পনা, কিন্তু সেই স্পর্শটি ধীরে ধীরে কাঁধ থেকে নিচের দিকে সরে যেতে থাকে। সঙ্গে সঙ্গে আমার হৃদস্পন্দন দ্রুত হতে থাকে এবং মনে অনেক প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। এটা আসলে কী ঘটছে? আমি একটু সরে দাঁড়িয়ে তাদের দিকে তাকালাম। তখন চোখে এক অদ্ভুত চিন্তা ভর করছিল, যা আমাকে বিভ্রান্ত করেছিল। বাইরে যাওয়ার জন্য একটা কারণ খুঁজতে লাগলাম। ঠিক তখনই মামা আমার হাত ধরে আটকে রাখতে চেষ্টা করলেন। এরপর আমি পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় খুঁজতে লাগলাম। কিছুদিন পরে মামা আবার রাতে আমার ঘরে ঘুমাতে এলেন। সেদিন আমি মাটিতে বিছানা পাতিনি, বরং নিজের বিছানায় শুয়েছিলাম। বিছানায় আমাকে শুয়ে থাকতে দেখে মামা খুশি হলেন। কিছুক্ষণ পর ঘরের আলো নিভিয়ে দেওয়ার পরে তার অভ্যাস মতো হাত আমার গায়ে এসে পড়ল। এবার আমি কিছু বললাম না বা কোনো প্রতিক্রিয়া দেখালাম না। আমার নাম পূজা, আমি অষ্টাদশী এক তরুণী। আমার গায়ের রং ছিল ফর্সা, যা আমাকে আকর্ষণীয় করে তুলত। যখনই বাইরে বেরোতাম সবাই আমার দিকে তাকিয়ে থাকতো। আমি নিজের শরীরের ভালো যত্ন নিতাম। বন্ধুরা, আজকের গল্পটা খুবই স্পেশাল হতে চলেছে, তাই কেউ মিস করো না। দয়া করে গল্প ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কয়েকদিন আগে আমার মামি আমাকে তাদের বাড়িতে নিয়ে এসেছিলেন, তবে এটি গরমের ছুটি কাটানোর জন্য নয়, বরং এক বিশেষ কারণ ছিল। মায়ের সঙ্গে মামির বন্ধুত্ব থাকায় মায়ের কথাই আমি মামির কাছে এসেছিলাম। তানিয়া মামি আমার নিজের মামি নন। ফোনে জানানো হয়েছিল যে তানিয়া মামি আমাকে নিয়ে যেতে আসছেন এবং কিছুদিন তার বাসায় থাকতে হবে। মা বাবা দুজনেই চাকরিজীবী। কিছুদিন আগে মায়ের বদলি হয়েছে, সেই নতুন পোস্টিং। এর গ্রামে বিদ্যুৎ বা পানির ভালো ব্যবস্থা নেই। মা সেখানে যোগ দেওয়ার আগেই গ্রামটি দেখে এসেছিলেন এবং পুরো পরিস্থিতি বুঝতে পেরেছিলেন। গ্রামের অবস্থা জানার পর বাবা মাকে পরামর্শ দিলেন প্রমোশন স্থল পরিবর্তন করাতে। এর জন্য মাকে হেডকোয়ার্টারে যেতে হয় এবং বাবা মা সেখানেই চলে গেলেন। ফেরার পথে তাদের গাড়ির দুর্ঘটনা ঘটে। সকালবেলা বের হলেও বিকেল হতে বাড়ি ফেরেনি দেখে চিন্তা হচ্ছিল। সন্ধ্যায় মায়ের ফোন এলে জানতে পারি দুর্ঘটনার কথা। মা জানালেন তার শারীরিক অবস্থা মোটামুটি ভালো, তবে বাবা প্রায় 1 মাসের জন্য হাসপাতালে থাকবেন। মা আমাকে সাহস দিয়ে বললেন, তুমি চিন্তা করো না, আমায় না ফেরা পর্যন্ত তুমি আমার এক বান্ধবীর বাড়িতে থাকবে। তানিয়া মামি তোমাকে নিতে আসছেন। কিছুক্ষণের মধ্যেই মামির ওই বান্ধবী এলেন। মামিকে দেখেই আমি জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। কিছু বলতে চাইছিলাম, কিন্তু মামি সান্ত্বনা দিয়ে বললেন, তোমার মা বাবা খুব তাড়াতাড়ি ফিরে আসবেন, চিন্তা করো না। এই ছিল প্রথমবার মামির বাড়িতে আসা। ছোটবেলা থেকেই অন্যের বাড়িতে থাকতে কখনো ভালো লাগেনি, তবে এই দুর্ঘটনার পর মামির বাড়ি আমার জন্য আশ্রয়স্থল হয়ে উঠেছিল। বাড়িতে পৌঁছে প্রথমবার মামার সঙ্গে পরিচয় হলো। তিনি আমাকে স্নেহের সঙ্গে গ্রহণ করলেন। মা বাবার দুর্ঘটনার কথা শুনে তার চোখেও জল এলো। আমাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলেন। তিনি বললেন, তুমি এখানে নিশ্চিন্তে থাকতে পারো, কোনো কিছুর প্রয়োজন হলে দ্বিধা করো না। কথাগুলো আন্তরিক শোনালেও পরে বুঝতে পারি যে সব কিছু হয়তো তেমন ছিল না। সে সময় আমার বয়স ছিল 18। কিছুদিন আগেই 12তম শ্রেণীর পরীক্ষা শেষ করে ছুটি কাটাচ্ছিলাম। এই দুর্ঘটনার পরে মা বাবা নিরাপদে আছেন শুনে কিছুটা স্বস্তি পেলেও মন থেকে হাসি চলে গিয়েছিল। পরের দিন সকালে টিভির সামনে বসে থাকলেও মনোযোগ ছিল না, শুধু মা বাবার কথা ভাবছিলাম আর চোখে অশ্রু ছিল। তখন মামি এসে পাশে বসলেন, চোখের জল মুছে বললেন, এভাবে কেঁদো না, বেশি কাঁদলে মনে নেতিবাচক চিন্তা আসে। মামাও পাশে এসে বসলেন, বললেন, এভাবে কাঁদলে তোমার বাবার সুস্থ হতে দেরি হবে এবং তাদের সঙ্গে দেখা হতেও দেরি হতে পারে। এরপর মন ম্লান দেখে মামি বললেন, তোমার মুখে হাসি ফোটানোর জন্য আমার কাছে একটা মজার পরিকল্পনা আছে।
তারপর মামি আমাকে তার ঘরে নিয়ে গেলেন এবং কিছু নতুন পোশাক দেখালেন যা আমার জন্য কিনে রেখেছিলেন। একটি সুন্দর ফ্রক পরিয়ে দিলেন যা পরে আমি নিজেকে সত্যিই খুব ভালো লাগছিল। আমার সাজসজ্জা আরও আকর্ষণীয় হয়ে উঠেছিল। এরপর মামি বললেন, আচ্ছা এবার তোমার কয়েকটা ছবি তুলি। নতুন পোশাকে নিজেকে দেখে বেশ ভালো লাগছিল। তখনই মামা বাইরে থেকে ফিরে এলেন এবং আমাকে দেখে প্রশংসা করতে শুরু করলেন। মামা আমার হাত ধরে একটু নাচ শুরু করলেন। কিছুক্ষণ পর মামি এসে আমাদের নাচ থামিয়ে বললেন, চলো এবার ছবি তুলি। তিনি আমার সঙ্গে অনেকগুলো ছবি তুললেন। এরপর মামা আমার সঙ্গে ছবি তুলতে এলেন। ছবি তোলার সময় লক্ষ্য করলাম তার হাত বারবার আমার পিঠে চলে আসছিল, কিন্তু মামি এসব দিকে খেয়াল করেননি। তিনি হাসি মুখে ছবি তুলতেই ব্যস্ত ছিলেন। মামার এই আচরণ ক্রমশ অসহনীয় হয়ে উঠেছিল। আমি তাদের বাড়িতে আসার পর থেকেই মামা আমার খুব কাছে থাকার চেষ্টা করেছিলেন, যা আমার কাছে অস্বস্তিকর মনে হচ্ছিল। অবস্থা বুঝে আমি ধীরে ধীরে নিজেকে সরিয়ে আমার ঘরে চলে গেলাম। সেই রাতে মামি আমার ঘরে এসে বললেন, আজ থেকে তুমি আমার ঘরে ঘুমোবে। একা ঘরে থাকলে সারা রাত মা বাবার কথা ভেবে কাঁদবে। মামি যা বললেন তাতে আমি রাজি হয়ে গেলাম এবং তার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। তবে খেয়াল করলাম আমাকে মামি ও মামার মাঝে ঘুমাতে হবে। প্রথমে একটু অস্বস্তি লাগলেও মামিকে না বলতে পারলাম না। লাইট বন্ধ করার পর হঠাৎ অনুভব করলাম কেউ যেন আমার শরীরে স্পর্শ করছে। বুঝতে পারলাম এটি একজন পুরুষের হাত। তাই আমি হাতটি সরিয়ে মামিকে দেখতে দিলাম যাতে তিনি এটি বুঝতে পারেন। মামি তখন ঘুমিয়েছিলেন, তবে হঠাৎ বুঝতে পারলেন যে হাতটি আমার দিকে ছিল। তখনই তিনি আলো জ্বালালেন এবং আমাকে ঠিক করে শুইয়ে দিলেন। এরপর তিনি এসে আমার পাশে শুয়ে পড়লেন। পরদিন সকালে তৈরি হয়ে বসেছিলাম। ভাবছিলাম মামি ও মামার সঙ্গে দিন কাটানোর এটি আমার একমাত্র সুযোগ। মামি তখন রান্নাঘরে ছিলেন। হঠাৎ তার চিৎকার শুনে আমি দ্রুত রান্নাঘরের দিকে ছুটে গেলাম এবং দেখলাম মামি পড়ে গেছেন। তার হাঁটুর ওপর আঘাত লেগেছে। মনটা কেঁপে উঠল। দ্রুত তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, মামি আপনি ঠিক আছেন তো? তিনি ব্যথায় কাতরাচ্ছিলেন। মামা তৎক্ষণাৎ রান্নাঘরে এসে তাকে উঠতে সাহায্য করলেন, তবে তিনি দাঁড়াতে পারছিলেন না। মামা আমাদের দ্রুত হাসপাতালে নিয়ে গেলেন। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার চেক আপ করে জানালেন মামি হাঁটুর ফ্র্যাকচারের জন্য প্লাস্টারে বাধা থাকবে। এই কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। ভাবলাম এখন বাড়ির সব কাজ আমাকে সামলাতে হবে। প্রায় 2 ঘন্টা পর আমরা হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম। মামি ব্যথায় কাতরাতে থাকলেও হাসি মুখে বললেন, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। সেই সন্ধ্যায় রান্নার দায়িত্ব আমার ওপর পড়ল। রান্নাঘরে ঢোকার আগে মামি আমাকে নিজের একটা গ্রাউন্ড পরতে দিলেন এবং আমি রান্না শুরু করলাম। প্রথমে রান্নাঘর পরিষ্কার করলাম, তারপরে সবজি রান্না শুরু করলাম। সবজি রান্নায় আমি বেশ দক্ষ ছিলাম, তবে রুটি বেলতে গিয়ে কিছু সমস্যায় পড়লাম, কারণ রুটি বানানোর অভ্যেস আমার ছিল না। রুটি বানানোর জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু রুটিগুলো ঠিক মতো হচ্ছিল না। ঠিক তখনই মামা পিছন থেকে এসে আমাকে শক্ত করে ধরলেন। বললেন, তুমি তো রুটি বানাতে পারছো না, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হয়। তিনি আমার হাত ধরে রুটি বেলার চেষ্টা করতে লাগলেন, কিন্তু আমি বুঝতে পারছিলাম তার শেখানোর অজুহাতে অন্য উদ্দেশ্য ছিল। বারবার তার শরীর আমার কাছাকাছি চলে আসছিল এবং আমাকে অন্যভাবে স্পর্শ করার চেষ্টা করছিলেন। তার এই মনোভাব বুঝতে পেরে সাথে সাথে আমি নিজেকে সরিয়ে নিলাম এবং বললাম, মামা দরকার নেই, আমি নিজেই বানিয়ে নেব। আর যদি এত অসুবিধা হয় তবে কোনো কাজের লোক রেখে দিন। আমার কথায় তিনি অপ্রস্তুত হয়ে রান্নাঘর ছেড়ে চলে গেলেন। পরে রাতে মামি আমার বানানো অসম্পূর্ণ রুটিগুলো খেয়ে নিলেন এবং আমাকে বললেন, তুমি ভালো করেছো মা। সেই রাতে শোবার সময় মামা আমার ঘরে এসে বললেন, তুমি কি আজ মামির রুমে ঘুমোতে যাচ্ছ না? আমি তাকে জানালাম, না মামা, আজ আমি আসতে পারবো না। মামির পায়ে ব্যথা রয়েছে। আমার অবচেতন মনে যদি তার পায়ে লাগিয়ে দিই তবে তিনি কষ্ট পাবেন, সেটা আমি চাই না। মামা বললেন, ঠিকই বলেছ, আমারও এরকম অভ্যেস আছে। যদি আমার হাত পা ভুল করে তানিয়ার প্লাস্টারের উপর পড়ে তাহলে তাকেও ব্যথা লাগতে পারে। একটা কাজ করি, আমি আমার কম্বল নিয়ে তোমার ঘরে শুয়ে পড়ি, তাহলে তোমার মামিও শান্তিতে ঘুমোতে পারবে। আমি কিছু বলার সুযোগ পেলাম না, কারণ বাড়ি তো তারই ছিল। কিছুক্ষণ পরে মামা তার কম্বল নিয়ে আমার ঘরে এলেন।
তখন আমি বললাম, মামা, আমার মায়ের সঙ্গে একটু কথা বলতে চাই, ফোনটা একটু দিতে পারবেন? মামা বললেন, কাল সকালে কথা বলিয়ে দেব। আমি মায়ের খোঁজ খবর জানতে চেয়েছিলাম। তখন মামা জানালেন যে বাবা মা দুজনেই ভালো আছেন। বাড়ি থেকে বেরোনোর সময় মোবাইল আনতে ভুলে গিয়েছিলাম, তাই মামার কাছ থেকে প্রায়ই তাদের খবর জানতে চাইতাম। একের পর এক প্রশ্ন করতে থাকায় মামা একসময় মুখ ফিরিয়ে শুয়ে পড়লেন। আমার মামার উপর খুব একটা ভরসা ছিল না, তাই আমি নিজের বিছানা মাটিতে পেতে সেখানে শুয়ে পড়লাম। এইভাবে কিছুদিন কেটে গেল। মামির বাড়িতে আসার পর কয়েকদিন দিন পেরিয়েও গেছে। পায়ে প্লাস্টার থাকায় তিনি স্নান করতেও অসুবিধায় পড়ছিলেন। একদিন মামি বললেন, এভাবে স্নান না করে বসে থাকাটা আমার ভালো লাগছে না, তুমি কি আমাকে ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে দিতে পারবে? আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। মামির জন্য ডেটল মিশ্রিত কুসুম গরম জল এবং তুলো কাপড় নিয়ে এলাম। তারপর তার মুখ পরিষ্কার করতে শুরু করলাম। কিছুক্ষণ পর মামা ঘরে এলেন। আমি তখন মামির খাটের কাছাকাছি পরিষ্কার করছিলাম। আমাকে এভাবে পরিষ্কার করতে দেখে মামা বললেন, মা, তুমি কি করছো? ঠিকমতো যত্ন নিচ্ছ না? এরপর তিনি বললেন, আচ্ছা, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কিভাবে পরিষ্কার করতে হয়। বলে মামা আমাকে ঘরের বাইরে নিয়ে গেলেন এবং পরিষ্কারের পদ্ধতি শেখাতে লাগলেন। মামার আচরণে কিছুটা অস্বস্তি লাগছিল, তাই দ্রুত নিজেকে দূরে সরিয়ে নিলাম। এরপর বিকেলে মামি ঘুম থেকে উঠলে আমি তাকে চা দিয়ে এলাম। তখন আমি তাকে আমার মা বাবার ব্যাপারে জিজ্ঞেস করলাম এবং বললাম যে আমার তাদের সাথে কথা বলতে ইচ্ছে করছে। মামা বললেন, তোমার মায়ের সাথে আমার কথা হয়েছে, মা বাবা দুজনেই ভালো আছেন এবং কয়েকদিনের মধ্যেই বাড়ি ফিরে আসবেন। মামির কথায় আমি বিশ্বাস করতে চেষ্টা করলাম, কিন্তু দিন দিন মনে হচ্ছিল যেন আমি ওই বাড়িতে আটকা পড়ে যাচ্ছি। একদিন বাড়ির দেওয়ালে ঝোলানো ক্যালেন্ডারের দিকে চোখ পড়ল। ক্যালেন্ডারটি দেখতে গিয়ে আমি স্তম্ভিত হয়ে গেলাম, কারণ ঘরের দেওয়ালে ঝুলানো ক্যালেন্ডারটি 1 বছরের পুরনো ছিল। আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে এলাম। বাইরে এসে চারপাশে তাকাতেই দেখতে পেলাম আশেপাশে সব ঘর বন্ধ, একমাত্র মামির বাড়িতেই মানুষজন ছিলেন। এই বাড়িতে আসার পর কতদিন হয়ে গেছে তা ঠিক মনে করতে পারছিলাম না। মা বাবার কথা জিজ্ঞেস করলে মামি সবসময় একই উত্তর দিতেন, ওরা ভালো আছে, খুব শিগগিরই ফিরে আসবে। কিন্তু এখন সত্যটা জানতে খুব ইচ্ছে হচ্ছিল। জানতে চাইছিলাম আজকের তারিখ আসলে কি, কিন্তু সেই বাড়িতে শুধু পুরনো ক্যালেন্ডার ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিলাম না। ঘরের মধ্যে এদিক সেদিক খুঁজতে লাগলাম। মামা হঠাৎ লক্ষ্য করলেন এবং প্রশ্ন করলেন, তুমি কি খুঁজছো? আমি তখন বললাম, না কিছু না, সময় কাটাচ্ছিলাম কেবল। আমার কথা শোনার পর মামা হেসে বললেন, সময় কাটানোর জন্য এই বাড়িতে অনেক কিছু আছে, চাইলে তোমার সময় কাটিয়ে দিতে পারি। বাধ্য হয়ে তাকে হেসে সাড়া দিতে হলো। সেই রাতেই মামা আমার ঘরে ঘুমোতে এলেন। আমি সেদিন মাটিতে বিছানা পাতিনি, বরং নিজের বিছানায় শুয়ে পড়লাম। বিছানায় আমাকে শুয়ে থাকতে দেখে মামা বেশ খুশি হলেন। কিছুক্ষণ পর ঘরের আলো নিভিয়ে দেওয়ার পর তার অভ্যাস মতো তার হাত আমার গায়ে এসে পড়ল। এবার আমি কোনো কথা বললাম না বা কোনো প্রতিক্রিয়া দেখলাম না। ধীরে ধীরে মামার নাক ডাকার আওয়াজ শুনতে পেলাম। তখন তার হাত আস্তে আস্তে করে সরিয়ে দিলাম। মামার হাত সরিয়ে আমি বিছানা থেকে উঠে তার ফোনটি হাতে নিলাম। ফোনের তারিখ দেখে আমি হতবাক হয়ে গেলাম, কারণ যতদিন এখানে আছি বলে মনে করেছিলাম বাস্তবে তার চেয়ে অনেক বেশি সময় পেরিয়ে গেছে। মামির বাড়িতে আমার থাকা ইতিমধ্যে 3 মাসেরও বেশি হয়ে গেছে। ফোনটি দেখতে গিয়ে হঠাৎ আমার কাঁধে মামার হাত পড়ল। তখন বুঝলাম যে তার ঘুম ভেঙে গেছে। দ্রুত আমি অজ্ঞান হওয়ার ভান করলাম, যেন তিনি ভাবেন যে আমি কিছুই জানি না। মামা আমাকে তুলে বিছানায় শুইয়ে দিলেন। কিছুক্ষণ পর তিনি মামিকে ডেকে নিয়ে এলেন। দিনের বেলায় তাদের কথাবার্তা শুনে বুঝলাম যে প্রতি 5 দিন অন্তর মামা আমাকে কোনো ইঞ্জেকশন দিচ্ছেন, যেটা আমার অজান্তেই ঘটছে। সেই ওষুধটি তারা কোথায় রাখেন তাও আমি খুঁজে পেয়েছিলাম এবং তা ফেলে দিয়ে শুধুমাত্র সিরিঞ্জটি বিছানার পাশে রেখে দিয়েছিলাম। মামা জানতেন না যে আমি ওষুধটি সরিয়ে দিয়েছি এবং ভাবছিলেন যে আমি অবচেতন হয়ে পড়েছি। সেদিন মামা মামিকে বলছিলেন এতদিনের প্রচেষ্টা সফল হতে চলেছে।
আগামী 3 দিনের মধ্যেই তাদের পরিকল্পনা সম্পূর্ণ হবে। মামা খুশি হয়ে বলেছিলেন, এবার আমরা বড় অঙ্কের টাকার মালিক হব। যখন তার চোখ খুলবে তখন সে থাকবে দূরের দেশে। এই মেয়েটি আমাদের এমন এক সুযোগ এনে দেবে যা আমরা কল্পনাও করিনি। আমি নিঃশব্দে তাদের কথাবার্তা শুনে যাচ্ছিলাম। তারা এমন একটি ইঞ্জেকশন দিচ্ছিলেন যা আমাকে দীর্ঘ সময়ের জন্য অচেতন রাখত। ফলে আমার কাছে সময়ের হিসাব সম্পূর্ণ অস্পষ্ট হয়ে গিয়েছিল। আসলে তানিয়া মামি আদৌ আমার মায়ের কোনো বন্ধু ছিলেন না। তিনি ছিলেন একটি শিশু পাচার চক্রের সদস্য ছিলেন এবং মামাও সেই দলের একজন সক্রিয় সদস্য ছিলেন। আমার মায়ের দুর্ঘটনার পর থেকেই তারা আমাদের এলাকার ওপর নজর রেখেছিল। যেদিন আমি বাড়িতে একা ছিলাম সেদিনই তারা সুযোগ নেয় এবং সেই সুযোগেই তানিয়া মামি সেজে আমাকে নিয়ে আসেন। এর আগে কখনো আমার মায়ের কোনো বন্ধুকে দেখিনি বলে আমি সহজেই এই ভুয়া পরিচয়ের ফাঁদে পড়েছিলাম। বুঝতে পারলাম যে আমি এমন কিছু মানুষের মাঝে আটকে আছি যাদের পরিকল্পনা ভয়ঙ্কর। কিছুক্ষণ পর তাদের কথাবার্তা শেষ হলে মামা আমার পাশে এসে শুয়ে পড়লেন। তার বিদ্যুতের বিল থেকে বোঝা যাচ্ছিল যে আমার সঙ্গে ক্ষতি করার মতো কোনো অবস্থায় নেই। এটা বুঝে আমি কিছুটা স্বস্তি পেলাম এবং সেদিন রাতে শান্ত থেকে তার পাশে শুয়ে রইলাম। পরের দিন সকালে আমার জন্য মুক্তির দিন ছিল। ঘুম ভাঙল দরজায় কলিং বেলের শব্দে। দরজার সামনে দাঁড়িয়ে দেখি আমার মা, বাবা এবং পুলিশ। প্রযুক্তিতে দক্ষ হওয়ার সুবাদে এবং বুদ্ধি কাজে লাগিয়ে আমার মায়ের ফোন নম্বর মুখস্থ করেছিলাম। সুযোগ পেয়ে মামার ফোন হাতে নিয়ে মায়ের নম্বর সেভ করি এবং আমার অবস্থান সহ সব তথ্য তাকে পাঠিয়ে দিই। মা সেই বার্তা পেয়ে পুলিশ নিয়ে আমাকে খুঁজে বের করেন। আমাকে প্রায় 400 কিলোমিটার দূরে রাখা হয়েছিল লুকিয়ে। তাদের পরিকল্পনা ছিল আমাকে বিদেশে পাচার করে প্রচুর অর্থ লাভ করা। সৌভাগ্যবশত আমি সঠিক সময়ে সেই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্তি পেতে সক্ষম হয়েছিলাম। এই গল্পের কেন্দ্রবিন্দুতে পূজা নামে একটি মেয়ে, যে তার বাবা মায়ের সঙ্গে দুর্ঘটনার পর তানিয়া মামির বাড়িতে থাকতে বাধ্য হয়। গল্পটি আমাদের জীবনের জন্য শিক্ষণীয়, যা সংকটের সময় সাহস ও শক্তি যোগায়। গল্পের শুরুতে পূজা তার বাবা মায়ের দুর্ঘটনার খবরে হতাশ হলেও সে বুঝতে পারে যে জীবনে বাধা আসবে এবং সেগুলোকে জয় করতে হবে। গল্পের মাঝপথে পূজা তার মামার অদ্ভুত আচরণে সচেতন হয়। এই অভিজ্ঞতা আমাদের শেখায় যে অন্ধভাবে কাউকে বিশ্বাস করার আগে সতর্ক হওয়া জরুরি। পূজা নিজের সম্মান বজায় রাখে এবং সাহসী ভূমিকা পালন করে। গল্পটি পূজার সংগ্রাম এবং সাহসিকতাকে উদযাপন করে। এতে আমাদের শেখানো হয় জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করতে এবং সবসময় ইতিবাচক থাকতে। বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন ভিডিও আপলোড হলেই নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে আবার পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন।